দেখুন, কোর্ট আপনাদের সময় দিয়েছিল নিজেদের বিয়েটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আপনারা সেটা পারলেন না। দেখুন উকিল বাবু, স্ত্রীর অনেক দোষ মেনে নেওয়া যায়, কিন্তু এরকম বহুগামিতার দোষ হলে সেটা মেনে নিয়ে সংসার টিকিয়ে রাখা যায় না। আশ্চর্য মহিলা উনি, যার সঙ্গে পরিচয় হতো তাকে উনি শরীর বিলিয়ে দিতেন। বাড়ি কাগজওয়ালা থেকে শুরু করে আমার বন্ধুর কলিগ সবার সঙ্গে উনি বিছানা শেয়ার করেছেন। উনি যা বলছেন সেগুলো সব ডাহা মিথ্যে। অত্যাচারী পুরুষ একটা। কোনোদিন আমার সাথে গায়ে হাত না তুলে তুমি কথা বলেছো? সবসময় তো মারধর করতে। তবু ওনার থেকে নিস্তার পাওয়ার জন্য আমি বলছি, বেশ করেছি। তোমার মতো পুরুষের সাথে থেকে না ঘর সংসার করা যায় না, সুখী হওয়া যায় না। বিছানায় পর্যন্ত সুখ দিতে পারো না তুমি আমাকে, তাই আমি অন্যর কাছ থেকে সুখ নিয়েছি। বেশ করেছি। কি অন্যায় করেছি আমি? তুমি কি ভেবেছিলে আমি সতীসাধ্যী রমণীর সাথে বসে থাকবো? ওসব আমার পোষায় না। এগুলো শুনতে চাইছিলে তো তুমি? দেখেছেন স্যার, কতটা নির্লজ্জ মহিলা, নিজের নোংরামির কথা নিজে একবার মুখ ফুটে বলছে। আমি নির্লজ্জ না তুমি? বেশ, তো আমি অন্যের থেকে সুখ নিয়ে ঘর সংসার করছিলাম, তুমিই তো আমার নামে কেস করে নিজের পুরুষত্বহীনতার কথাটাকে বাজারে ছড়িয়ে দিলে। নপুংসক, নির্লজ্জ পুরুষ একটা। এগুলোই শুনতে চাইছো তো তুমি? মুখ সামলে কথা বলো, না হলে টেনে একটা চড় মারবো। কি হচ্ছে কি মিস্টার দত্ত? এরকম করলে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। দেখুন স্যার, ওনার মতো মেয়ে ছেলেকে আমার ছুতে পর্যন্ত ঘেন্না হতো, গায়ে হাত তোলা তো দূরের কথা। আরে, আমার মতো সুন্দরী মহিলার সাথে তোমার বিয়ে হয়েছিল, সেটা তোমার 7 পুরুষের ভাগ্য বলো। হ্যাঁ, আমায় পেলে না পুরুষ মানুষেরা সব বর্তে যায়। দেখোনি সবাই কেমন গদগদ হয়ে যেত? তুমি নপুংসক, তাই আমার মর্ম তুমি বোঝোনি। দেখেছেন স্যার, এবার সব সত্যি কথা বেরিয়ে আসছে। এগুলো কোনোটাই সত্যি কথা নয় স্যার। আমি চরিত্রহীনা এটা প্রমাণ করে ও ডিভোর্স পেতে চাইছে, সেই জন্য এই কথাগুলো বলছে। আর আমিও চাইছি ওর থেকে মুক্তি পেতে, তাই জন্য ও যেগুলো শুনতে চাইছে আমি সেগুলোই বলছি। আমি সুন্দরী বলে ও সব সময় আমাকে সন্দেহ করতো, আমার উপর শারীরিক অত্যাচার করতো। সুন্দরী নিয়ে আরো কত কিছু। আরে খেদি পেছি নূরজাহান বিছানায় সব সমান। তুমি সস্তা বলে নিজেকে বিলিয়ে দিতে, ওই জন্য ওরা গদগদ হয়ে যেত। আর ওরা যদি তোমার সঙ্গে সংসার করতো না, তাহলে তোমার রূপের উপর ওরা বমি করে দিত। আর তোমার প্রতি ঘেন্নায় তো আমি রোজ বমি করেছি। স্যার ও বাইরে থেকে খুব ভদ্রসভ্য দেখতে, কিন্তু আসলে একটা শয়তান। সংসার করলে সব বোঝা যায়। উনি আমাকে কিল, চড়, লাথি, ঘুষি কিচ্ছু মারতে বাদ রাখেননি। মিথ্যুক, মিথ্যেবাদী কোথাকার। জানি না তুমি এগুলো নিজে থেকে শিখেছো নাকি এগুলো তোমার জন্মগত। দেখেছেন ও সবসময় এরকম ভাবেই বাবা মা তুলে আমাকে গালাগালি করতো। ছোট লোক একটা। তুমি ছোট লোক কাকে বলছো? মুখ সামলে কথা বলবে। কেন নিজেদের মধ্যে ঝগড়া করছেন? আপনাদের তো ডিভোর্স হয়েই গেছে, তাহলে নিজেদের মধ্যে কেন শুধু শুধু তিক্ততা বাড়াচ্ছেন? চুপচাপ বসে থাকুন। বিইং আ ফ্যামিলি কোর্ট জাজ, আমি আপনাদের অফিসিয়াল কাগজপত্র রেডি করে দেব, তারপর আপনাদের একে অপরের থেকে মুক্তি। বাই দ্য ওয়ে, আপনি অ্যালুমনি বাবদ ওনাকে 9,67,000 টাকা দেবেন। সেটা আপনি কিভাবে দেবেন? একবারে না প্রতি মাসে মাসে? আমি ধার দেনা করে টাকা জোগাড় করেছি স্যার। আমি একেবারে মুক্তি চাই। আমি আর ওনার মুখ দর্শন করতে চাই না। শুনুন ম্যাডাম, আপনি আপনার হাজবেন্ডের বিরুদ্ধে শারীরিক অত্যাচার বা ডোমেস্টিক ভায়োলেন্স বা ক্রুয়েলটির গ্রাউন্ডে কেস করতে পারেন। আমি আর কোনো কেস নিয়ে ওনার মুখোমুখি হতে চাই না। আমি শুধু মুক্তি চাই। মিস্টার দত্ত, আপনি একজন ভালো উকিল ধরে আপনার স্ত্রীর বিরুদ্ধে যদি লিভিং ইন অ্যাডাল্টারি প্রমাণ করতে পারেন ওই সিআরপিসি আন্ডার সেকশন 125 অনুসারে, তাহলে আপনি অ্যালুমিনি দেওয়া থেকে বিরত হতে পারতেন। না স্যার, আমি শুধু মুক্তি চাই। ওই অত প্রমাণের চক্করে ঘুরতে হলে আমাকে অশান্তির বোঝা বয়ে নিয়ে বেড়াতে হবে। আমি পারবো না স্যার, আমি শুধু মুক্তি চাই। দরকার হলে আমি ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াবো, আমি নুন ভাত খাবো, কিন্তু কিন্তু আমি মুক্তি চাই স্যার। আর এটা যদি না হয় স্যার, তাহলে এরপর আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। বুঝেছি, আপনারা দুজনেই দুজনের থেকে মুক্তি চাইছেন। কিছু পেপারস আছে, এগুলোতে আপনাদের সই সাবুত করতে হবে। নিন। তুমি তো একটা সুন্দর ফুটফুটে মেয়ে, আমার মতো একটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করতে রাজি হলে কেন? আসলে আপনার অফিসের এক কলিগ আমার বাবার বিশেষ পরিচিত। উনি বললেন আপনি খুব ভালো মানুষ, আর বাবাও তাই। মানে বাবা বললো বলে রাজি হলে? হ্যাঁ।
আর তোমার আমাকে পছন্দ ছিল না? না না, সেটা না, ম্যাট্রিমোনিয়াল সাইটে আপনার ছবি দেখে আমার বেশ ভালোই লেগেছিল। কতটা ভালো লেগেছিল সেটা এখন বলতে পারবো না। দেখো, তোমাকে প্রথম দিনই একটা কথা বলে রাখি, আমার প্রথম বিয়েটা আমার কাছে খুব একটা সুখের ছিল না। তার দোষ ছিল নাকি আমার দোষ ছিল সেটা ডিসকাস করছি না। ডিসকাস করার দরকারও নেই, যেটা শেষ হওয়ার ছিল সেটা শেষ, সেটা নিয়ে তো ডিসকাশনের দরকার নেই, তাই না? তার ব্যবহৃত কোনো জিনিস বা তার কোনো ছবি কোনো কিছুই আমার কাছে নেই, এমনকি তার নামটা পর্যন্ত উচ্চারণ করার কোনো ইচ্ছে বা প্রবৃত্তি কিন্তু আমার নেই। আমারও তার ছবি দেখার বা তার নাম শোনার কোনো ইচ্ছে নেই। আমরা সবটা নতুন করে শুরু করতে পারি। হ্যাঁ, জানো, তোমার ছবি দেখে তো আমার তোমাকে ভালো লেগেছিলই, বা ধরো তোমার বাড়িতে গিয়ে যখন তোমাকে দেখলাম তখনও তোমাকে ভালো লেগেছে, কিন্তু আর যখন তোমার কথা শুনছি তখন আরো বেশি করে ভালো লাগলো তোমায়। আমি কিন্তু খুব ভয় পেয়েছিলাম। ভয়? কেন? আমি ভেবেছিলাম আপনি না আবার আপনার পাস্ট লাইফের কথা বলে আমাকে বোর করেন আর আজকে রাতটাও নষ্ট করেন। যাক, আপনি আমায় বাঁচালেন। তাই? তবে আপনার সাথে কথা বলেও আমার খুব ভালো লেগেছে। তবে আমার কিন্তু একটা ব্যাপার মোটেই ভালো লাগেনি। কোন ব্যাপার? এই যে আমাকে তুমি বলতে আপত্তি। না না, কোনো আপত্তি নেই, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। কি আস্তে আস্তে হয়ে যাবে? আপনাকে তুমি বলা। হ্যাঁ? আপনাকে তুমি বলা। কি? তুমি বলা। কাকে তুমি বলা? তোমাকে তুমি বলা। তুমি আমাকে তুমি বলে ডাকবে তো? হ্যাঁ। ভালোবাসবে তো? হ্যাঁ। কতটা ভালোবাসবে? খুব। সত্যি? এই হলো আমাদের নতুন ঠিকানা। এই দেখো, টিভি লাগিয়ে নিয়েছি, বাকি সব ফার্নিচার এসে যাবে। হঠাৎ নতুন ফ্ল্যাট? হঠাৎ নয়, বছরখানেক গিয়ে বুকিং করেছিলাম, ভাবলাম যে নতুন ঠিকানা এসে সবটা নতুন করে শুরু করব। কিন্তু দেখো, বিল্ডার সবটা রেডি করে দিতে 6 মাস দেরি করে দিল। তাতে কি হয়েছে? বেটার লেট দ্যান নেভার। না না, এখন নয়, দাঁড়াও দাঁড়াও, এখন ঢুকবে না। কি হলো? দাঁড়াও না, আরে কারণ আছে। কি করছো? দাঁড়াও দাঁড়াও। না, এবার তোমার বাঁ পাটা ওটার মধ্যে রাখো। হ্যাঁ, এবার তোমার ডান পাটা রাখো। এবারে আস্তে আস্তে তুমি ভেতরে চলে এসো। এটা কি হলো? আমার ঘরের লক্ষ্মী ঘরে পদার্পণ করলো। তুমি একটা পাগল। এরকম বউ পাগলা বর আমি কিন্তু খুব কম দেখেছি। আসলে আমার কেউ নেই তো, সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তো ভাই বোন দাদা দিদি কেউ নেই, তো আমাকে ভালোবাসারও কেউ নেই। তা আমি আমার এই একমাত্র বউটা ছাড়া আর কাকে ভালোবাসবো? তোমার বউ তোমাকে একটা প্রমিস করতে চায়। কি? যে সে তার এই বউ পাগলা বরটাকে সারা জীবন ভালোবাসবে। সত্যি? সত্যি। প্রশ্নের চিহ্ন ভুলে যায়, আবেগের ব্যস্ত পারাপা, আর কোন রাস্তা নেই আমার। বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মালো আদুরে আলা ছুঁয়ে তোর না, এবার এই ঘরটা তুমি তোমার মনের মতো করে গুছিয়ে নাও। খুব সুন্দর হয়েছে গো ফ্ল্যাটটা। হ্যাঁ,
আর আমারও বেশ সুবিধা হয়েছে জানো তো, মানে আমার অফিস তো দমদমে, তো বড়নগর থেকে দমদম জার্নি অনেকটা কমে গেল। এটা কিন্তু কাজের কাজ হয়েছে বাবা। তোমাকে সকালে ওই নৈহাটি লোকালে আর উঠতে হবে না, যা ভিড় ট্রেনগুলোতে। তা ঠিক। এই জানো তো, আমার না একটা প্রবলেম হচ্ছে। কি? নৈহাটিতে থাকাকালীনও হচ্ছিল। কি বলো তো? আর বিএসএনএল সিমটা শিলিগুড়িতে ভালোই কাজ করছিল, কিন্তু এখানে তো নেটওয়ার্কই নেই। ঠিক আছে, নো প্রবলেম। একটা কাজ করো, তুমি তোমার আধার কার্ডটা আমাকে দিয়ে দাও। আমি সন্ধেবেলা যখন ফিরবো তখন একটা নতুন সিম নিয়ে আসবো। ঠিক আছে। ও, তোমার একটা কথা বলাই হয়নি, এখান থেকে ওই মিনিট 20 মতো দূরে সুপার মার্কেট, শপিং মল সবকিছু রয়েছে। তো আমি যখন অফিস যাব, তুমি যদি বোর হও শপিং করে আসতে পারো। সত্যি? এই তুমি জানো তো, আমার না টুকটাক কেনাকাটা করতে খুব ভালো লাগে। জানি তো, এতদিনে সেটা আমি জেনে গেছি। তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে অটোতে করে যাবে, শপিং করবে, আবার অটোতে করে চলে আসবে। এখানকার অটো সার্ভিস কিন্তু খুব ভালো। ঠিক আছে। এখানে এখানে কত হলো? 15 টাকা। আচ্ছা, এই নিন। দিদি খুচরো দিন। খুচরো আমার কাছে নেই দাদা, সব 100 আর 500 নোট। ওসব জানি না, খুচরোই দিতে হবে। আমার কাছে থাকলে কি আমি দিতাম না? তোমরা সারাদিন অটো চালাও, তোমাদের কাছে খুচরো থাকে, আমার কাছে নেই দাদা। না থাকলে অটো ওঠেন কেন? এটা কোনো কথা হলো? আমার কাছে সত্যি নেই দিদি। আমার কাছেও সত্যিই নেই দাদা। এই দেখুন 100 টাকার নোট। আমার কাছে একটা সলিউশন আছে। কি? আপনার কাছে ইউপিআই আছে? হ্যাঁ আছে। তাহলে আপনি আমাকে 15 টাকা ইউপিআই করে দিন, আমি আপনার ভাড়াটা দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু আপনার ফোন নাম্বারটা তো আমার কাছে নেই, ওটা একটু দিন তাহলে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান। দিদি যা করে তাড়াতাড়ি করুন, দেরি হয়ে যাচ্ছে। আরে তুমি তো আচ্ছা ঝামেলার লোক ভাই, এত তাড়া কিসের তোমার? আমার দেরি হয়ে যাচ্ছে তো। তোমার কাছে খুচরোও নেই, তোমার দেরিও হয়ে যাচ্ছে, এরকম করলে কি করে হয় বলো তো ভাই? আচ্ছা, আমিও নেমে যাচ্ছি। এই নাও 30 টাকা, আমাদের দুজনের ভাড়া। যাও এবার ভাগো। আপনি আবার নামতে গেলেন কেন? আমার কোনো অসুবিধা নেই, এই তো সামনের স্টপেজেই নেমে যেতাম, এতটুকু আমি হেঁটেই চলে যাব। তাও অতটুকুও তো আপনাকে হাঁটতে হবে, তাই না? হাঁটতে আমার কোনো অসুবিধা নেই, ওই সেই অটোওয়ালার ভেজর ভেজর শোনার থেকে না অনেক ভালো। তা যা বলেছেন। আচ্ছা, আপনার নাম্বারটা? হ্যাঁ বলছি, সেভ করে নি। বলুন। 98304। কি নামে সেভ করব? ববিতা বা ববি, যা খুশি নামে সেভ করতে পারেন। আসলে আমার ভালো নাম হচ্ছে ববিতা, আর ডাক নাম বেবি। আচ্ছা। হ্যাঁ, 15 টাকা চলে গেছে, একটু দেখে নিন। ও আর দেখতে হবে না। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এই তো সামনের গলি দিয়ে গিয়ে বাঁদিকে। এখানে নতুন এসেছি, 1 মাসও হয়নি এখনো। আচ্ছা আচ্ছা। আপনি? আমি থাকি বেলঘড়িয়া। ও, বেলঘড়িয়া। তাহলে এখানে? আসলে এখানে আমি এসেছিলাম সুতো কিনতে, আমার বুটিকের ব্যবসা আছে তো তাই। ও আচ্ছা আচ্ছা, বাহ। আপনার নামটা কি? আমার নাম ঈশানী। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আমারও আপনার সাথে কথা বলে সত্যি ভীষণ ভালো লেগেছে। তাহলে বন্ধু হয়ে যাওয়া যাক। তাহলে তো বেশ ভালোই হয়। আমার এখানে এখনো একটাও বন্ধু হয়নি। তাহলে আজ থেকে আমরা বন্ধু। ঠিক আছে, তোর নাম্বারটা দে তো, সেভ করে নি। বাবা, আপনি তো খুব ফাস্ট। এর মধ্যেই তুই? ঠিক আছে, তোকে নাম্বার দিতে হবে না, যা। ও মা, কেন? আমি তোকে তুই তুই করে বলছি, আর তুই আমাকে আপনি আগে করলে কিন্তু চলবে না। আসলে এত তাড়াতাড়ি তুইটা না ঠিক একটু সময় লাগবে। আচ্ছা বেশ, তুমি চলবে? আপাতত চলবে, তুই বলাটা প্র্যাকটিস করে নে। ঠিক আছে। ওকে, তোর নাম্বারটা দে তো। হ্যাঁ, নাও। আচ্ছা, পরশুদিন আমি এখানে শপিং মলে আসছি, তুই কি আসবি?
এখন থেকে তো সেটা ঠিক বলতে পারবো না। ওকে, আমি এখানে এসে তোকে একবার ফোন করে নেবো, আর তোকে এই এলাকাটা আমি পুরো চিনিয়ে দেবো। তুই তো নতুন এসেছিস, রাস্তাঘাটগুলো চিনে নে, কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা শোন, আজকে আমার দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই সুতোর দোকানটা বন্ধ হয়ে যাবে, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। টাটা। কোন দিকে? ওইদিকে গলির ভেতর। লাস্টটা কার আইডেন্টিফাই করা গেছে? একজন মহিলা, লোকজন বলছে বড় রাস্তার পাশের গলি অপনি মোড়ে ওনার একটি বুটিক আছে, তবে উনি কোথায় থাকেন সেটা কেউ বলতে পারছে না। কই চলো দেখি। আসুন। ছুরি বা চাকু বা ওই জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে। হ্যাঁ স্যার, আর সেটা টানা হয়েছে গলার নলি বরাবর। রক্ত শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে ইনসিডেন্টটা কালকে রাত্রের। কিন্তু স্যার বডিতে কোনো মলেস্টেশনের চিহ্ন পাইনি, তবে তবে কোনো মোবাইল বা পার্সও আমরা পাইনি। সেই ক্ষেত্রে ছিনতাইয়ের উদ্দেশ্যে খুনটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। না সীমা না, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, ওই ভদ্রমহিলা গলা একটা চেন আছে, চেনটা সম্ভবত সোনার। ছিনতাইয়ের উদ্দেশ্যে খুন হলে ছিনতাইকারী চেনটা ফেলে রেখে যেত না। সেটা আপনি ঠিকই বলেছেন স্যার। কোনো মার্ডার ওয়েপেন পেয়েছো? না স্যার, আমরা অনেক খুঁজেছি কিন্তু কোনো মার্ডার ওয়েপন পাইনি, এমনকি আমরা এখনো খুঁজে চলছি। শুধু মার্ডার ওয়েপেন না, এখানকার সন্দেহজনক সমস্ত জিনিস, সমস্ত খুঁটিনাটি যা পাবে সব সংগ্রহ করে রাখবে। এটা যদি মার্ডার হয়ে থাকে তাহলে কোনটা ক্লু হয়ে আমাদের তদন্তকে এগিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। ভিকটিমের বাড়িতে কে কে আছে জানা নেই, তবে চেহারা চাকচিক্য দেখে মনে হচ্ছে খুব টাকা পয়সাওয়ালা ঘরের মহিলা। বুটিকের ব্যবসা আছে মানে তো স্যার ওনার ভালোই ইনকাম আছে। যে করে হোক ভিকটিমের ফোন নাম্বার জোগাড় করতে হবে। আমার মনে হয় ওর কল লিস্ট থেকে অনেক ইনফো পাওয়া যাবে। হ্যাঁ স্যার, আমি নাম্বারটা পেলেই আমাদের টেকনিক্যাল টিমকে ফরওয়ার্ড করে দেবো। এ ভাই একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই অবনী মোড়টি কি এটাই? হ্যাঁ এই তো ওই সামনেরটা। আচ্ছা, এখানে আশেপাশে কি কোনো বুটিক আছে? বুটিক? বুটিক কি জিনিস? আয় সিল্লা, বুটিক চেনো না? ওই যে কবিতা লেখা পাঞ্জাবি, ছবি আঁকা শাড়ি বিক্রি হয় না? ও ওই ওই রকম কাপড়ের দোকান। হ্যাঁ ওই তো ওদিকটাতেই তো একটা আছে। হ্যাঁ বুঝেছি, আপনারা বেবি বৌদি দোকান খুঁজছেন তো? আচ্ছা, তার মানে ওনার নাম বেবি। বেবি কি? বেবি? বেবি সিনহা। আপনি চেনেন বেবি সিনহাকে? চিনি বলতে চিনি, কিন্তু কোনো পরিচয় নেই। উনি এই পাড়ার লোকেদের সঙ্গে খুব কম কথা বলেন। ওনার বাড়ি চেনেন? হ্যাঁ, ওই ওনার দোকানের 3টে বাড়ির পর। ওনার বাড়ি থেকে কে আছে? কেউ নেই, উনি একা থাকেন। তবে ওনার বাড়িতে অনেক লোকজন যাওয়া আসা করে ওই দুপুরের দিকে, বেশিরভাগই বেটা ছেলে। তাদের কাউকে চেনেন? না চিনি না ম্যাম, সবই বাইরের লোক। শুধু কি ছেলেরাই আসে, কোনো মহিলা আসে না? মহিলা? মহিলা তো সেরকম দেখি, হ্যাঁ তবে একজন মহিলা আসে 2-3 মাস ধরে দেখছি, তবে মাঝে মধ্যে। তাকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ একদম। আর ছেলেরা যারা আসে? না মানে ছেলেরা তো অনেকে আসে, তাই মুখ মনে থাকে না, কিন্তু মহিলা তো একজন, তাই চিনতে পারো। আপনার নাম কি? আমার নাম বিশ্বনাথ মাইতি। আর আপনার? আমার নাম সিদ্ধেশ্বর সাহা, আমাকে এখানে সবাই সিধুদা বলেই ডাকে। আচ্ছা, আপনাদের দুজনের নাম্বার এসআই ম্যাডামের কাছে দিয়ে দিন, পরে আপনাদের আবার দরকার হতে পারে। কেন কেন স্যার? আপনারা জানেন কিনা জানি না, তবে বিধানপল্লীর গলির মুখে যে নির্জন রাস্তাটা আছে ওখানে আজ সকালে বেবি সিনহার লাশ পাওয়া গেছে। আর আমাদের ধারণা ওনাকে কাল রাতে খুন করা হয়েছে। খুন? খুন হয়েছে? আপনারা জানতেন না? না স্যার, আমরা জানি না তো। দিন আপনাদের নাম্বারটা দিন। ওকে। সীমা, হ্যাঁ এক স্যার। কাজ করো, তুমি ফরেন্সিক ডিপার্টমেন্টকে ডেকে নাও, আর তার সঙ্গে 2জন কনস্টেবলকে বলে দাও
কারণ মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। ওকে স্যার। কি ব্যাপার, মুখটা এরকম করে বসে আছো? আমার কিছু ভালো লাগছে না। এত বয়স হয়ে গেল, এখনো মানুষ চিনতে শিখলাম না। মানুষ চেনা এত সহজ নয়, মানুষ নিজেই নিজেকে চেনে না। আজ 7 মাস হলো তোমায় দেখছি, বড্ড বেশি ভালো মানুষ গো তুমি। আমার মন খারাপটাও দূর করার জন্য তুমি সব সময় চেষ্টা চালিয়ে যাও। আমি হয়তো নিজেও জানি না আমায় ভালো রাখার জন্য তুমি আর কি কি করো। জানতে হবে না, সব জানলে নষ্ট জীবন। এই তুমি আজ রেজার দিয়ে দাড়ি কাটছো কেন? কাটি তো মাঝে মধ্যে। কোথায়? আমি তোমায় যতদিন দেখছি তুমি তো খুর দিয়ে দাড়ি কাটো। হ্যাঁ, আসলে খুঁটটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? তোমার দাড়ি কাটার বক্সই তো ছিল। দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি। দাঁড়া, খোঁজার দরকার নেই। শোনো না, রেজার দিয়ে তো কেটেই নিয়েছি, আর তাছাড়া একান্ত খুঁজে না পাওয়া গেলে আর একটা কিনে নেব। কি আছে, তুমি এক কাজ করো, তুমি একটু গিয়ে চা বসাও না। হ্যাঁ হ্যাঁ। ববিতা সিনহা ওরফে বেবির হত্যা রহস্যের কিনারা অবধি তখন আমরা পৌঁছতে পারিনি, কিন্তু ওর বাড়ি সার্চ করে আমরা অনেক কিছু জিনিস পাই, আর সেখান থেকে আমাদের হাতে অনেক তথ্য চলে আসে। তার মধ্যে সব থেকে বড় যে জিনিসটা হলো সেটা হচ্ছে একটা ল্যাপটপ, আর সেই ল্যাপটপে ছিল একটা ভিডিও। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে একজন নারী একজন পুরুষ ঘনিষ্ঠ হচ্ছে। ভিডিও শ্যুট অ্যাঙ্গেল দেখে বোঝা যাচ্ছিল যেটা গোপন ক্যামেরায় তোলা। এছাড়াও সার্চ করে পেয়ে গেলাম কিছু কাগজপত্র আর আধার কার্ড, আর তার ফলে খুব সহজেই আমাদের হাতে চলে এলো ববিতা সিনহার মোবাইল নাম্বার। বসো। স্যার, ববিতা সিনহার কল লিস্ট থেকে যে মহিলার নাম্বার একাধিকবার পাওয়া গেছে তার নাম ঈশানী দত্ত। আমাদের টেকনিক্যাল টিম মোবাইল কোম্পানির সহযোগিতায় ওই মহিলার বাকি ডিটেলস ও ছবি পাঠিয়ে দিয়েছে। আর ইন্টারেস্টিং বিষয় হলো, ববিতা সিনহার ল্যাপটপে পাওয়া ভিডিও থেকে যে মহিলাকে আমরা দেখতে পাচ্ছি সেও ঈশানী দত্ত। তাহলে কি ঈশানী দত্তই ববিতা সিনহার খুনি? হতে পারে, কিন্তু ফরেন্সিক রিপোর্ট বলছে আগের দিন সন্ধ্যেবেলায় ববিতা সিনহার গলায় খুর চালিয়ে গলার নলি কেটে ওকে খুন করা হয়েছিল। হ্যাঁ স্যার। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মহিলার পক্ষে খুর চালিয়ে গলার নলি কেটে ফেলা কি সম্ভব? স্যার, আজকাল মহিলারা ফাইটার প্লেন চালাচ্ছে, এভারেস্টের মাথায় উঠে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে অন্য একজন মহিলার গলার নলি কাটতে পারবে না, এ এমন কি কঠিন কাজ? সত্যি এত মহান কাজগুলোর সঙ্গে তুমি খুনের উদাহরণ জুড়ে দিলে? না স্যার, আমি যা শক্তি আর সামর্থ্যের কথা বললাম। উনি যে খুন করেছেন তার কোনো প্রমাণ নেই কিন্তু সীমা। তার চেয়ে বরং আমরা ঈশানী দত্তর বাড়ি গিয়ে তার সঙ্গে কথা বলি, ওখানে গিয়ে এমন কিছু পেতে পারি যা দিয়ে খুনিকে আমরা হাতে নাতে ধরতে পারবো। ওকে স্যার, তাহলে সেটাই করছি। দুজন কনস্টেবল নিয়ে চলো, দরকার হতে পারে। আর বাড়ির ঠিকানা আছে তো? হ্যাঁ স্যার, মোবাইল কোম্পানি থেকে পাওয়া ডিটেলসে সব দেয়া রয়েছে। ওকে। আপনারা ফ্যামিলি মেম্বার কজন? 2 জন, আমি আর আমার হাজবেন্ড সমর দত্ত। তিনি কোথায়? অফিসে গেছেন। কখন ফিরবেন? 3:30 4টে নাগাদ। এখন তো 3টে বাজে, আশা করি আপনার সাথে কথা বলতে বলতে উনি এসে যাবেন। আচ্ছা ঈশানী দেবী, আপনি ববিতা সিনহাকে কিভাবে চেনেন? হ্যাঁ, শুনতে পেলেন না? বলছি ববিতা সিনহাকে কিভাবে চেনেন আপনি? রাস্তায় আলাপ হয়েছিল, আমার কাছে অটো ভাড়ার খুচরো ছিল না, উনি সেটা দিয়ে দিয়েছিলেন। ব্যাস, এভাবেই আলাপ। সেটা কতদিন আগে? এই প্রায় 6 মাস হবে। তারপর আপনাদের বন্ধুত্ব শুরু হয়? হ্যাঁ। তা আপনাদের কি বাড়িতে যাতায়াত ছিল? হ্যাঁ, যাতায়াত ছিল। আমি ওনার বাড়ি অনেকবারই গেছি, উনি আমার বাড়িতে একবারই এসেছিলেন। ওকে। আচ্ছা, আপনি ওনার বাড়িতে গিয়ে কি কি করতেন?
চা কফি স্ন্যাক্স এসব খেতাম, আড্ডা মারতাম, আর ওর বুটিকে নতুন কালেকশন এলে সেগুলো দেখতাম। আর কিছু করতেন না? না। সত্যি বলছেন? আর কিচ্ছু করতেন না? না। এই যে শুনুন, যা জিজ্ঞেস করা হচ্ছে তা সত্যি সত্যি জবাব দিন, না হলে এক্ষুনি থানায় তুলে নিয়ে গিয়ে ডান্ডা মেরে সব বার করে নেবো। সীমা, রিল্যাক্স। উনি দুম করে সত্যিটা বলতে দ্বিধায় পড়েছেন। বলুন বলুন ঈশানী দেবী, আপনি ববিতা সিনহার বাড়িতে গিয়ে ঠিক কি করতেন? সত্যি বলছি স্যার, আমি যেগুলো বললাম সেগুলোই করতাম। শুধু একদিন কি সুন্দর রে। কি সুন্দর কাজ রে তোর বেবি। এগুলো সব তুই নিজের হাতে করেছিস? না না, সব আমার নিজে করা নয়, কিছু কিছু বাইরে থেকেও কিনে আনি। আর এটা এটা কার করা? এটা আমার নিজের হাতেই করা। তুই সত্যি খুব ট্যালেন্টেড রে বেবি। আমি খুব লাকি তোর মতো একজন বন্ধু পেয়ে। তুই বুঝলি, আর কেউ তো আমায় বুঝলো না। তুই নিশ্চয়ই তোর এক্স হাজবেন্ডের কথা ভাবছিস, তাই না? হ্যাঁ রে, আসলে মাঝে মাঝে খুব মনে পড়ে। আরে ছাড় না, যে মানুষটা তোকে বুঝলো না, তোর ভালোবাসার কথা বুঝলো না, তার জন্য মন খারাপ করে তুই কষ্ট পাচ্ছিস? কষ্ট পাই না, শুধু মাঝে মাঝে মনে পড়ে খুব। এসব কিন্তু আমার বরের কাছ থেকে শেখা উচিত। ওর নীতি ঠিক নীতি। সেটা কিরকম? তুই জানিস আমার বর ডিভোর্সি? আমি কি করে জানবো? তুই তো আমাকে কিছু বলিসনি আগে। তোকে বলিনি তাই না? আরে আমরা তো নিজেরাই সেটা ভুলে গেছি। তুই জানিস আমরা এই ধর 5-6 মাস সংসার করছি, তুই বিশ্বাস করবি না, মানে 1 সেকেন্ডের জন্য আমার বড়র প্রাক্তন স্ত্রী সম্পর্কে কোনো কথা বলেনি আমাকে। তুই তোর বরের এক্স ওয়াইফের কোনো ছবি টবি দেখিসনি? ছবি তো দেখিনি, নামটা পর্যন্ত জানি না। আসলে ফুলসজ্জার দিন ও আমায় বলেছিল যে এই টপিকটা নিয়ে না আমরা কোনোদিনও কথা তুলবো আর না ভাববো। তাহলে ওনার এক্স ওয়াইফের ছবি টবিগুলো কোথায় গেল? নিশ্চয়ই তোর বরের কাছে আছে। সেটা আমি ঠিক জানি না, ছিল হয়তো পুড়িয়ে টুড়িয়ে দিয়েছে, আমায় বলেনি কোনোদিন। তোকে কোনোদিন বলেনি ওদের মধ্যে ছাড়াছাড়ি কেন হয়েছিল? বলেছিল, তবে খুব একটা ডিটেলসে না। তাও বিয়ের আগে যেদিন পাকা দেখা দেখতে গেছিল সেদিন। কি বলেছিল? কেন হয়েছিল ওদের মধ্যে ডিভোর্স? বলেছিল মেয়েটার চরিত্র নাকি ঠিক ছিল না। চরিত্র ভালো ছিল না তার মানে অন্য লোকের সাথে শুয়ে টুয়ে বেড়াতো নাকি? তুই মাঝে মাঝে এমন বাজে কথা বলিস না। ছি। আরে না না, তোর বর ঠিকই করেছে। নিজের বউ যদি অন্য লোকের সাথে শুয়ে টুয়ে বেড়ায় তাহলে কার ঝাড়ের বাসি না জ্বলবে। তুই আবার খারাপ খারাপ কথা বলছিস। এই তুই যা তো, যা আমার জন্য কফি নিয়ে, আমি কফি খাবো, যা। আনছি। ববিতা রান্নাঘরে গিয়ে ফোনে কারোর সঙ্গে কথা বললো, তারপর ফিরে এলো, কিন্তু কফি নিয়ে নয়, 2টো বিয়ারের বোতল নিয়ে। এই এগুলো একটু সরা না রে। এ কি, কফি কোথায়? কফি আনিসনি? বাবা, গরমকাল, গরমের মধ্যে গরম খেলে আরো গরম হয়ে যাবো, তখন আমাকে সামলাবে কে? তাই একটু ঠান্ডা এনেছি, চিল্ড বিয়ার। না না, আমি কিন্তু এসব খাবো না, একদম না। কেন, অসুবিধা কোথায়? আরে এসব বিয়ার টিয়ার আমার সহ্য হয় না, আমার মাথা ঘোরাবে। 1 বোতল বিয়ার খেলে কখনো মাথা ঘোরায় না। ঘোরাবে, আমি জানি, ঠিক ঘোরাবে। তুই কি করে জানলি তোর মাথা ঘোরাবে? এর আগে তুই খেয়েছিলি? হ্যাঁ খেয়েছিলাম, অনেক দিন আগে, তাও 1 বার নয় 2 বার। 2 বারই মাথা ঘুরিয়েছিল? তা প্রথমবার যখন মাথা ঘুরিয়েছিল তুই 2য় বার খেয়েছিলি কেন? সে তো একজনের রিকোয়েস্টে। কার রিকোয়েস্টে? বয়ফ্রেন্ডের? দেখ, আমি না তোকে বলেছি আমার আগে কোনোদিনও কোনো বয়ফ্রেন্ড ছিল না। তাহলে তুই কার রিকোয়েস্টে খেয়েছিলি? আরে সে ছিল শিলিগুড়ির এক বান্ধবী আমার কলেজের, তার রিকোয়েস্টে। ও, তাহলে সেই তোর আসল বন্ধু, আমি তোর কেউ না, তাই তার রিকোয়েস্টটা দামি আর আমার রিকোয়েস্টটা ফেল না। আরে দূর, তুই আমায় ভুল বুঝছিস, সেরকম কিছু না। দেখ, তখন তো আমার বিয়ে হয়নি বল, এখন তুমি বিবাহিত, আমার ঘরে বর আছে।
বিয়ারকে নেশা করে কি তার কাছে যাওয়া উচিত বল? এই এক বোতল বিয়ারে কখনো নেশা হয় না। আর গন্ধ, তার কি হবে? আরে আমার বর নেশা টেশা কিচ্ছু করে না। এখন আমি এই বিয়ারের গন্ধ নিয়ে তার সামনে কি মুখে দাঁড়াই বলতো? আমি এবার বুঝতে পেরেছি তুই তোর বরের ভয়ে বিয়ার খাচ্ছিস না। আরে ভয় না, তুই বুঝছিস না কিভাবে ব্যাপারটা। শোন, আমি সব বুঝতে পারছি। তুই আমাকে বলেছিলি না তোর বর তোকে ভীষণ ভালোবাসে। ওসব ভালোবাসা সব আমার বোঝা হয়ে গেছে। তোকে খেতে হবে না, যা। এক বোতল বিয়ারে যদি ভালোবাসা চলে যেত তাহলে সেটাকে ভালোবাসা বলে না, কম্প্রোমাইজ বলে। আরে কি সব বলছিস তুই? ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে, নে আয়, কিন্তু এক বোতল, এর বেশি কিন্তু আমি খাবো না। এনে ধর। দাঁড়া দাঁড়া দাঁড়া, চিয়ার্স কর। চিয়ার্স। খা। আমার প্রচন্ড নেশা হলো। সাধারণত একটা বিয়ারে অত নেশা হয় না, নিশ্চয়ই ও বিয়ারের সাথে কোনো ওষুধ মিশিয়েছিল। তারপর আমি তখন নেশায় পাগল হয়ে গেছি, কিচ্ছু চিনতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। তখন আমাকে কেউ হাসতে বললে আমি হাসবো, কাঁদতে বললে আমি কাঁদবো, এইরকম অবস্থা আমার। ঠিক সেই সময় একটা লোক এলো। কে? আমি জানি না, তবে যতদূর সম্ভব তার নাম বলেছিল নিখিল। আমি এখন তাকে দেখলেও চিনতে পারবো না। তারপর কি হলো? তারপর ভেবে কি হলো? সব কিছু এরকম দুলছে কেন? সব কিছু তো দুলবেই। ঈশানী, ও আমার বন্ধু নিখিল। নিখিল আমার বান্ধবী ঈশানী। হাই। 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 তোরা গল্প কর, আমি একটু আসছি। হ্যাঁ, বাই। আপনি কি করছেন? কিছু না, তোমাকে একটু প্লেজার দিচ্ছি।
ববিতা নামের মেয়েটা সমস্ত কিছু ভিডিও করেছিল, সেটা আমি পরে জানতে পারি। এরপর কি হয়েছিল? বাড়ি ফিরলেন কিভাবে? ওরা আমাকে একটা গাড়ি করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গিয়েছিল। তারপর আমি কোনো রকমে টলতে টলতে দরজায় গিয়ে কলিং বেল বাজাই। শুনলাম ববিতা সিনহা আপনার বাড়িতে একদিন এসেছিল, আর সেটা নিশ্চয়ই এই ইনসিডেন্টের আগেই। হ্যাঁ, এই ঘটনার 1 সপ্তাহ আগে। এতদিন উনি আপনার সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করলেন, তা আপনার বাড়ি আসার পর উনি এরকম ঘটনা ঘটালেন কেন? আপনার বাড়িতে কি তেমন কিছু ঘটেছিল? আপাত দৃষ্টিতে সেরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সেদিন অনেক কিছু ঘটেছিল যেটা আমি তখন বুঝতে পারিনি। কি ঘটনা? আসলে ববিতা আমার আর আমার হাজবেন্ডের একটা ছবি দেখে ফেলেছিল। শুধু একটা ছবি দেখে ফেলার জন্য? স্যার স্যার তাড়াতাড়ি চলুন, ওখানে একজন খুরপি দিয়ে মাটি খুঁড়ছিল, তাকে আমরা ধরে ফেলেছি। চলুন তাড়াতাড়ি, চলুন চলুন চলুন। আরে ছাড়ুন, এটা আমার বাড়ি, আমি চোর নই। শ্যামল, ওকে ছাড়ো। আপনি সমরবাবু তো? হ্যাঁ। এবার বলুন তো, আপনি মাটি খুঁড়ে কি বার করতে চাইছিলেন? কিছু না স্যার। শ্যামল, উঠে দেখো। ইয়েস স্যার। স্যার, মার্ডার ওয়েপন। এটা রাখো। আর কি আছে দেখো, আর কি আছে দেখো ভালো করে। স্যার, একটা মোবাইল। সম্ভবত এটা ভিকটিমের মোবাইল। এটাও রাখো। তাহলে সমরবাবু, আপনি তাহলে ধরা পড়ে গেলেন। এবার মনে হচ্ছে সত্যি সত্যি ধরা পড়ে গেলাম। এবার চটপট কয়েকটা প্রশ্নের জবাব দিন তো। ববিতা সিনহাকে মারলেন কেন? ববিতা আমার প্রাক্তন স্ত্রী, কিন্তু বিয়ের পর থেকেই ওর অনেক ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। তারপরে বহুগামিতার জন্য আমি ওর থেকে ডিভোর্স চাইনি। ডিভোর্সের বছর 3 পর আমি সেকেন্ড ম্যারেজ করি ঈশানীর সাথে। আমরা খুব সুখেই সংসার করছিলাম, কিন্তু তারপর আমাদের কপাল দোষে কাকতালীয়ভাবে একদিন ববিতার সঙ্গে ঈশানীর পরিচয় হয়। তারপর ওদের বন্ধুত্ব হয়ে যায়। এটা আমরা জানি, বাকিটা বলুন। আমি ঈশানীকে কোনোদিন আমার প্রাক্তন স্ত্রীর নাম বলিনি, ওর ছবিও দেখাইনি কোনোদিন। ঈশানীও কোনোদিন ওর নামও জানতে চায়নি, ওর ছবিও দেখতে চায়নি। ববিতা একদিন আমাদের বাড়িতে আসে, আমি তখন অফিসে ছিলাম, আর আর ববিতা আমাদের বাড়িতে এসে ঈশানীর সঙ্গে আমার ছবি দেখে বুঝতে পারে যে ঈশানীর স্বামী আমি। তারপর একদিন রাত্রিবেলা কলিং বেলের আওয়াজ শুনেই আমি দরজা খুলে দেখি আসছি আসছি। কি হয়েছে? কি হলো? কি হয়েছে তোমার? আমি পাপ করেছি। কি হয়েছে আমাকে বলো। বিরাট বড় পাপ করেছি। আরে এরকম অবস্থা কি হয়েছে তোমার? ঈশানী, কি হয়েছে তোমার? আরে কি হয়েছে আমাকে বলো। পাপ, আমি পাপ করেছি বিরাট বড়। আমি ওকে ধরে ঘরে এনে শুইয়ে দিই। তারপর ঈশানীর ঘুম ভাঙে পরের দিন সকালবেলা। ঈশানী ঘুম থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর তারপর বলে যে ববিতা কিভাবে ওর সর্বনাশ করেছে। আর তারপর আমি ববিতার ছবি দেখতে চাই। বেবি? তুমি চেনো বেবিকে? চিনবো না? ওই তো আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে। ও এখনো যায়নি আমার জীবন থেকে, এখনো আমার সর্বনাশ করে চলেছে। কে ও? আমার প্রাক্তন স্ত্রী। সেই জন্যই ও সেদিন আমার আর তোমার ছবিটা দেখে চমকে গেছিল। কিন্তু ও আমার এত বড় সর্বনাশ কেন করলো? আমি তোকে বন্ধু ভাবতাম বলো, কোনোদিনও তো ওর কোনো ক্ষতি করিনি।
তোমার ক্ষতি করে আমার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে, কিন্তু ওইখানেই ওর সর্বনাশ করার খেলা শেষ হয়নি। ও একদিন আমার মোবাইল নাম্বারে একটা ভিডিও পাঠায়। আমি ভিডিওটা খুলে দেখি একটা ছেলের সঙ্গে ঈশানীর একটা নোংরা ভিডিও, আর তার সাথে একটা ভয়েস নোট। কি কেমন লাগলো ভিডিওটা? তুমি তো শুধু শুনেছিলে, জেনেছিলে তোমার প্রাক্তন স্ত্রী অন্য লোকের সাথে শুয়ে বেড়ায়, আর এবার তো তুমি দেখতে পেলে তোমার বর্তমান বউ কেমন সুন্দরভাবে অন্য লোকের সাথে শুয়েছে। এনজয় করেছে ভিডিওটা? আচ্ছা শোনো না, তোমার প্রিয় বর্তমান বউকে শুয়ে আমি কয়েক হাজার টাকা কামিয়েছি, কিন্তু ওতে কি পোষায় বলো? পোষায় না। তুমি অ্যালুমিনি বাবদ যে টাকাটা দিয়েছিলে সেটা না অনেকদিন আগে শেষ হয়ে গেছে জানো। এখন আমার আরো কিছু টাকা দরকার, এই ধরো 15 লক্ষ টাকা। তুমি ওই কটা টাকা আমাকে ক্যাশ দিয়ে দাও, আমি ক্যাশ পেলেই ভিডিওটা ডিলিট করে দেবো। নইলে তোমার বর্তমান বউ সমাজের চোখে বহুগামী হিসেবে চিহ্নিত হয়ে যাবে, সেটা খুব খারাপ হবে তাই না? তোমার ফোনের অপেক্ষায় রইলাম। ফোন করবে জানতাম, তবে এত তাড়াতাড়ি করবে বুঝতে পারিনি। খুব ভালোবাসো বউকে তাই না? বাজে কথা না বলে কাজের কথায় আসি। হ্যাঁ নিশ্চয়ই, এসো। সন্ধ্যেবেলা কোথায় থাকবে? বেলঘরিয়া অবনী মোড়ে আমার বুটিক আছে, ওখানেই চলে এসো। না ওখানে নয়, অবনী মোড় থেকে 10 মিনিট দূরে বিধানপল্লীর যে নির্জন গলিটা আছে সেখানে চলে আসবে রাত 8টা নাগাদ। টাকার জন্য আমি যেখানে ইচ্ছে যেতে পারি। ওকে ডান। টাকা এনেছো? এতদিন পর দেখা হলো, শুরুতেই টাকার কথা? তোমার সাথে তো আমার আর কোনো কথা নেই, সব কথা তো শেষ হয়ে গেছে। জানি, তবু এতদিন পর দেখা হলো, একবার জড়িয়ে ধরবে না? কেন, নতুন বউয়েরকে জড়িয়ে ধরে কি সুখ হচ্ছে না বুঝি? হচ্ছে, তবে তোমার মতন নয়। তবে এসো। আমি জানতাম যে বিধানপল্লীর ওই গলিতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, আর তাছাড়া সন্ধ্যের পর ওই অঞ্চলটা ফাঁকাও হয়ে যায়, তাই ববিতাকে আমি ওখানেই ডেকেছিলাম। আমরা বুঝতে পারছি আপনি ভীষণভাবে বাধ্য হয়ে খুনটা করেছিলেন, কিন্তু খুন তো খুন, আইনের চোখে অপরাধ, তাই আপনাকে শাস্তি পেতেই হবে। আদালত তো বুঝবে তুমি শুধুমাত্র আমায় বাঁচানোর জন্য এসব করেছো। ওরা তোমায় বেশি শাস্তি দেবে না, দেখো তাড়াতাড়ি ছেড়ে দেবে। হ্যাঁ ঈশানী, আমি ফিরে আসবো। বাবু, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। আমি তোমার জন্য অপেক্ষা করব। ওনাকে গাড়িতে তোলো।
ঠিক আগের মুহূর্তে ববিতা হাত তুলে সমরকে জড়িয়ে ধরতে চেয়েছিল। না, ভালোবাসায় না, সে চেয়েছিল জিততে, সে হারতে চায়নি। সে ঈশানীর ক্ষতি সেভাবেই করেছিল সমর যেভাবে ওর উপর অভিযোগ এনেছিল, আর সেখান থেকেই তৈরি হয়েছিল প্রতিহিংসা, আর সেই প্রতিহিংসা থেকে তৈরি হলো অপরাধ। আপনি সাবধান হন, আপনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধীরা। সাবধান হোক বাংলা।